আয় করে গভর্নর আর খায় হলো গভর্নরের মেয়ে। এই রকমই তো হওয়ার কথা, তাই না? কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে তার মেয়ে সোনার ডিম পারে। এখন সেই সোনার ডিম দিয়ে বিদেশে বড় একটা রাজকীয় বাড়ি কিনে ফেলাইছে। এইটা নিয়ে তুমুল হট্টগোল হয়ে গেছে। এই গভর্নর আসলে কোন গভর্নর জানেন? যিনি দায়িত্ব নেওয়ার পরেই আমাদের 10টা ব্যাংক দেউলিয়া ঘোষণা করে দিয়েছেন। কোনো ব্যাংকে যদি বলা হয় এই ব্যাংকের অবস্থা খারাপ, সঙ্গে সঙ্গে হুড়মুড়াই তো ওকে, সরি, না হয়েছে, সমস্যা নাই। তো প্রথমে এই গভর্নর প্রথমে এসেই এই বলল যে আমাদের 10টা ব্যাংকের অবস্থা খুব দুর্বল। সেই 10টা ব্যাংক অবস্থা সঙ্গে সঙ্গে সবাই হুড়মুড়ায় টাকা তুলে নেওয়া শুরু করলো। এবার ব্যাংকের অবস্থা খারাপ। এখন হাজার হাজার কোটি টাকা প্রিন্ট করে ওই ব্যাংকগুলোকে দিচ্ছে। ব্যাংকের টাকা ঋণ খেলাপি হয়ে লুটপাট করলো কিছু ব্যাংকের টাকা লুটপাট করলো কিছু মাফিয়া, আর সরকার টাকা প্রিন্ট কইরা, গভর্নর টাকা প্রিন্ট কইরা ওই ব্যাংকে ব্যাকআপ দিল। টাকা প্রিন্ট করলে আসলে সমস্যা কি, বিষয়টা বুঝাই বলি। যেহেতু আমি আমের ব্যবসায়ী, এই ধরেন এই আম, 1 মণ আম একটা বাজারে আছে, মানুষের কাছে আছে 1000 টাকা। সেই 1000 টাকা দিয়ে 1 মণ আম কিনবে। এই বাজারে 1000 টাকা দিয়ে 1 মণ আমই পাওয়া যায়। হঠাৎ করে যদি এই বাজারে আরও 1000 টাকা ঢুকে পড়ে, তখন এই আমের দামও আর 1000 টাকা থাকবে না, এটার দামও 1500 টাকা বা 2000 টাকা হয়ে যাবে। এইটাকে বলে যে টাকার অবমূল্যায়ন। এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর 20,000 কোটি টাকা বা 10,000 কোটি টাকা প্রিন্ট কইরা কিছু ব্যাংকে দিয়ে দিল, এর ফলে এই বাজারে আমাদের কাছে যে টাকাগুলো ছিল, যার কাছে 1 লাখ টাকা ছিল ওই টাকার ভ্যালু হয়ে গেল 80,000 টাকা, যার কাছে 10 লাখ টাকা ছিল ওই ভ্যালু হয়ে গেল 8 লাখ টাকা। এই যে টাকার ভ্যালু কমানো, যে দুষ্কৃতিকারীদের টাকার ব্যাকআপ দেওয়ার জন্য যে টাকা প্রিন্ট করা হয়, এটাই টাকার অবমূল্যায়ন। তো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। ডক্টর ইউনূস স্যার একটা মিটিং করছে, যুক্তরাজ্যে তো গেছে, আপনারা সবাই জানেন। এটা অনেকেই প্রিন্ট করছে, জুলকারনাইন শের ভাই করছে, আরও প্রায় সবাই প্রিন্ট করছে। উনি যেই মানুষগুলোকে সফরসঙ্গী হিসেবে সাথে নিয়েছেন, ভালো করে বোঝেন, সেই মানুষগুলোই ওনার মিটিংয়ের শ্রোতা। আমার প্রশ্ন হলো, আপনি যুক্তরাজ্য যাইয়ে একটা মিটিং করবেন, একটা ব্রিফিং করবেন, হ্যাঁ, একটা আলোচনা সভা করবেন, আপনি নিজেই আলোচক, নিজেই আয়োজক, আবার নিজেই শ্রোতা, নিজেরাই শ্রোতা, তাহলে এই শত কোটি টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে যুক্তরাজ্যে যায় এই আলোচনা সভাটা করার দরকার কি? আমার প্রশ্ন। তো এগুলো হলো ফ্যাসিবাদী লক্ষণ, স্বৈরাচারী লক্ষণ। বাংলাদেশের মানুষ যেই বিশ্বাস নিয়ে গণ অভ্যুত্থান এবং এই গণ আন্দোলন গড়ে তুলেছিল, সেই গণ আন্দোলনের স্বপ্ন আসলেই সঠিক পথে আছে কি না আমরা যখন জিজ্ঞাসা করছি, তখন যারা এদেরকে খুব বেশি ভালোবাসে তারা আমাদেরকে এসে গালিগালাজ করে যে আমরা এভাবে বলি কি না। কিন্তু এই যে গভর্নরের মেয়ে সোনার ডিম পারছে, এখন তাদেরকেই ব্যাখ্যা দিতে বলছি যে সোনার ডিম গভর্নরের মেয়ে কিভাবে পারলো, এইটা বাংলাদেশের সকল নাগরিককে শিখাই দেখ, তাদেরও জীবনমানের একটু উন্নতি হোক নাকি, এই আর কি। এইটা আসলে হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ হলো অদক্ষ এবং বিপ্লবের সঙ্গে যায় না, বিপ্লবে অংশগ্রহণ করেনি, বিপ্লবের স্পিরিট ভিতরে নাই, এইরকম মানুষগুলো দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে সরকার গঠন করছে। যারা বিপ্লবে কষ্ট সৃষ্ট করেছে, তাদের দেশের প্রতি যে মায়া, মমতা, ভালোবাসা, ও যারা বিপ্লবে অংশ নেয়নি তাদের মায়া, মমতা এবং ভালোবাসা কিন্তু একরকম না। এরপরেও কিছু মানুষ খুব প্রশংসা করছে এবং আমরা সমালোচনা করলে আমাদের উপর হামলে পড়ছে। তো আরও সময় আছে, দেখা যাবে, আল্লাহ ভরসা। দেশের জন্য আমাদের এই চেষ্টা, এই দেশের জন্য অ্যাডভোকেসি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের কথা বলা, লুটপাটের বিরুদ্ধে আমাদের কথা বলা, এগুলো অব্যাহত থাকবে। এই দেশের মানুষ একটা বড় স্বপ্ন নিয়ে এই গণ অভ্যুত্থান করেছে যে আমাদের মুক্তি আসবে, কিন্তু কই থেকে কিছু লোক এসে সরকার বানায় ফেললো যাদেরকে আমরা কেউ চিনি না, হ্যাঁ, রাজনীতির সাথে সম্পৃক্ত না, আন্দোলনের সাথে সম্পৃক্ত না, দেশের কাজের সঙ্গে সম্পৃক্ত না, দেশের জন্য কোনো অবদান নাই, কোনো স্পিরিট নাই, হ্যাঁ, কেউ খুনের আসামি। এই যে এই বিষয়গুলো,
এই বিষয়গুলো আমাদের আন্দোলনের গ্রহণযোগ্যতাটা একবারে ডাউন করে দিয়েছে। যে যাই বলেন, আমিও ডক্টর ইউনূসের সাথে একটা ছবি তোলার জন্য অনেক ছটফট করছে যে আমি একটা জায়গায় ছবি তুলবো না, নূর তোলে, রাশেদ তোলে, অনেকে গেলে আমি বলি। তারপরে যখন এই দুর্নীতিগুলো বের হওয়া শুরু হলো, এর মাঝখানে আমি অনেকগুলো ছবি তুলছি। আমার সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করার কোনো ইচ্ছা হয় না, একবারে ঘৃণা লাগে। যেই স্বপ্ন, আকাশ সমান স্বপ্ন যে আমরা ন্যায় বিচার এবং সুশাসনের দিকে আস্তে আস্তে ফিরব, সেই ন্যায় বিচার এবং সুশাসনের দিনে দেশ আসলে যাচ্ছে কিনা, সেই চেষ্টা এদের আছে কিনা, সেই ধরনের কোনো ব্যবস্থাপনা নিয়েছে কিনা, দুর্নীতির বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা নিয়েছে। এই যে উপদেষ্টা পরিষদের এক একজনের আকাশ সমান দুর্নীতি, লুটপাট, এই লুটপাট তো এই সময়টাতে অ্যাকসেপ্টেড না, এইভাবে তো আমরা গ্রহণ করতে পারি না। তো এই আর কি, যা বোঝেন বুঝতে থাকেন, আমাদের লড়াইটা চলবে। দরকার হলে জুলাইয়ের মতো আবার জুলাই হবে, কিন্তু আমরা এই অন্যায় অবিচার এগুলো সহ্য করব না। এখন আবার গুমের কালচার শুরু করছে। এসে সাব্বির নিখোঁজ। এর পরবর্তীতে আমি নিজে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে আমি খোঁজ নিলাম, বিএনপির বড় ভাইদেরকে বললাম, জামাতের বড় ভাইদেরকে বললাম, বলার পরে কথাবার্তা শুরু করছি ভিতরে। এরপরে এসে সাব্বিরের খোঁজ বের হয়েছে। একটা ছেলে, ছোট্ট বয়স, আমার চেয়ে অনেক কম, সে একটু সমালোচনা করছে, ডক্টর ইউনূস সহ্য করতে পারে নাই, তাকে গায়েব করে দিছে। যখন আবার খোঁজাখুঁজি শুরু করছি তখন বলতে সে কাশিমপুরে আছে। এতদিন বের হয়নি কেন সেই খবর, তাই না? এতদিন ধরে 2 মাস ধরে জামিন আছে কেন? কথা বলার শাস্তি, 2 মাস ধরে আটক রাখবেন আপনারা, এগুলো শুরু করেছেন। কথা বললে আপনাদের পছন্দ না হলে সাংবাদিকের চাকরি যাবে। ভাই, এই জন্য আমরা লড়াইটা করিনি। হ্যাঁ, আমি চাই কি জানেন, আমি যেরকম গুম হয়ে কষ্ট পাইছি, একজন আওয়ামী লীগের নেতা অথবা অন্য ভিন্ন চিন্তা আদর্শের মানুষ, সেও যেন আর কখনো গুম না হয়। এই গুমটা কত যে সাফারিংস, গুম হওয়া মানুষদের বিরুদ্ধে ষড়যন্ত্র, গুম হওয়া মানুষদের চরিত্র হনন করা, এগুলো যারা করছে জাস্ট তারা দেশের শত্রু ছাড়া আর কিছুই না। চলে গেছিলাম, আবার আসলাম। এখানে গভর্নরের মেয়ের অনেক দালাল আছে, ঠিক আছে? যারা গভর্নরের মেয়ে সোনার ডিম পেড়ে এরকম রাজপ্রাসাদ বানাবে, তারা এটাকে সমর্থন করে। সেই সকল চাটুকার, সেই সকল দালালদের জন্য শুভকামনা। আমরা আছি, তোমাদের দালালির শেষ পর্যন্ত আমরা দেখব, ঠিক আছে?